এখানে দেখেন যে আমি ডাটা রাখছি দুইটা, এই অ্যারের মধ্যে আমার ডাটা আছে কয়টা? দুইটা। এখন যদি আমি এই ডাটাগুলো দেখতে চাই, এটা সিস্টেম আপনাদের দেখেন যে আমি একটা ফর লুপ দেখাইছিলাম, মনে আছে? সরি, ফর তো না, ফর ইস লুপ দেখাইছিলাম। আমি কি আপনাদের লুপগুলোও দেখাইনি? ফর ইসটা আমি আপনাদের দেখাইনি। আচ্ছা, সমস্যা নেই, দেখে নেন। আমাদের যে ফর ইস লুপটা ছিল, লুপটা হচ্ছে জাস্ট এরকম, ওটা সিনটেক্স, ঠিক আছে? এখন এটা কিভাবে কাজ করে জাস্ট দেখেন যে আমার এই অ্যারের মধ্যে যে ডাটাগুলো আছে, আমি চাচ্ছি এই টোটাল ডাটাটা আমি প্রিন্ট করব। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আমি এইভাবেই কাজ চালাবো, এর আগের বার যেরকম করছেন, বিশেষ করে ভেরিয়েবলের ক্ষেত্রে প্রিন্ট লিখছেন, তারপর ভেরিয়েবলের নেমটা দিচ্ছিলেন, এটা জাস্ট দেখেন যে আমরা এর আগে প্রিন্ট করছিলাম তো এইভাবে, বাট দেখি যে এবার চেষ্টা করে দেখি প্রিন্ট করতে পারি কিনা। দেখেন তো প্রিন্ট করতে পারছি কিনা। এর আগে আমরা যখন ভেরিয়েবল নিয়ে কাজ করছি, আমরা জাস্ট ভেরিয়েবলের নেমটা লিখলে ওটা আমরা প্রিন্ট করতে পারছি, কিন্তু এখন আমরা কাজ করতেছি অ্যারে নিয়ে, যার ফলে আপনি যদি ওইভাবে ডাইরেক্ট প্রিন্ট করে দেন, ওরা একটা নোটিশ দিতেছে, ঠিক আছে, সমস্যা নেই, বাট নিচে দেখেন প্রিন্ট করে দিচ্ছে ডাইরেক্ট অ্যারে। কিন্তু আমাদেরকে এই অ্যারেটা দরকার, আমরা তো অ্যারের মধ্যে যেটা আছে আমরা ওই ডাটাটা চাই, এটা চাই তো। এখন দেখেন যে আমার যদি ওই ডাটাগুলো প্রিন্ট করার দরকার হয়, তখন আমি ইউজ করবো আমার এই ফর ইচ লুপটা। ফর ইচ লুপটার কাজ আছে যে আপনার যে অ্যারে আছে, অ্যারের ভিতরে যে ডাটাগুলো আছে, ওই ডাটাগুলো ও একটা ভেরিয়েবল, আপনি যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন সেই ভেরিয়েবলে নিয়ে আসবে, তারপরে আপনি ওই ভেরিয়েবলটা জাস্ট প্রিন্ট করে দিলেই হবে। এখন দেখেন যে আমি ফার্স্টে আমার যে অ্যারেটা আছে, আমি অ্যারের নেমটা লিখলাম, তারপর আমি একটা কমান্ড লিখলাম এস, তারপর আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব জাস্ট আইটেম। এখন দেখেন যে এই ফর ইচ লুপের মাধ্যমে কার নামক যে অ্যারে ছিল, অ্যারের মাঝে যে ডাটাগুলো আছে, ওই ডাটাগুলো আমি নিয়ে আসলাম আমার ভেরিয়েবলের মাঝে। এখন জাস্ট আমরা তো জানি যে জাস্ট ভেরিয়েবলটা প্রিন্ট করে দিলেই ওর ভিতর কি আছে সবকিছুই দেখা দেয়। এখন আমরা জাস্ট প্রিন্ট করে দিলাম আইটেম। এখন দেখেন যে আপনি চেষ্টা করলেও সবকিছুই দেখতে পারবেন। अरे 8 नंबर लाइन, এইটার জন্য সমস্যা। দেখেন প্রিন্ট করতে পারছি তো। এখন যদি মনে হয় যে আপনাদের একটা লাইন ব্রেক করতে হবে, সেটা আপনাদের ব্যাপার, কিভাবে করতে হয় আমি আর দেখাবো না। লাইন ব্রেক তো আমি দেখাইছি, স্পেস দেওয়া মাঝে কিভাবে স্পেস দিতে হয় এটাও দেখাইছি, আজকে তাহলে দেখালাম না। এখন দেখেন যে অ্যারের মাঝে যে ডাটাগুলো আছে ওইগুলো আমরা প্রিন্ট করতে পারছি কিনা, পারছি তো। এখন আমি জাস্ট আরেকটা দেখাই যে নিচে আমরা যেটা করছিলাম, যে আমাদের আরেকটা অ্যারে যদি নিই,
এখন দেখেন যে এটা আর এটার মধ্যে পার্থক্য। এর আগে আমরা জাস্ট অ্যারে একবারে ডিক্লেয়ার করছি, ওর মাঝে আমাদের যতগুলো ডাটা ইচ্ছে আমরা রাখতে পারছি। বাট এখন আপনি যদি আরেকটা যে সিস্টেম আছে এটা যদি ইউজ করেন, তাহলে আপনার যে কয়টা ডাটা আপনি রাখবেন সেই কয়বারে আপনার জাস্ট অ্যারে নেমটা লিখতেই হবে। এখন যদি আপনি মনে করেন যে আমার ইন্ডেক্সিং আমি দিব 0 1 2 3, দেখেন আমি ইন্ডেক্সিংটা দিয়ে দিছি না, দিছি তো। এখন যদি আপনার ডাটা দরকার হয় আপনি জাস্ট প্রিন্ট করবেন জাস্ট এখন কত নাম্বার ডাটা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। আমি যদি 0 দিই তাহলে এটাই প্রিন্ট হবে। দেখেন এর মাঝে ছিল কি মি, প্রিন্ট দেখেন আমি 0 যেটা আছে ওটা প্রিন্ট করতে জাস্ট কারণে ওইটা দেখাইছে মি। এখন যদি মনে করেন যে আমি 1 প্রিন্ট করব, এখন ফরেস্টটা আপনার তখনই লাগবে যে আপনার যে ডাটা আছে এই সবগুলো যদি আপনি একবারে পেতে চান, সেক্ষেত্রে আপনি ইউজ করেন ফরেস্ট। আলাদা আলাদা চাইলে যে আপনাকে এরকম ইন্ডেক্সিং করে দিতে হবে 1 2 3 4। এখন আপনার যদি এরকম মনে হয় যে এখানে যে দুইটা আছে এই দুইটা আমি ফার্স্ট একটা প্রিন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার সেম কাজ, প্রিন্ট লিখবেন, অ্যারের নেমটা লিখবেন, তারপরে দেখেন যে আপনি ফার্স্ট এই ডাটাটা নিছেন, তারপর এটা নিছেন, তার মানে ইন্ডেক্সিংয়ে এটা আছে আপনার 0 পজিশনে, তারপরে এটা আছে 1। এখন আপনার যদি এটা প্রিন্ট করার দরকার হয় আপনি এখানে জাস্ট দিবেন 1, যদি আপনার এটা প্রিন্ট করার দরকার হয় আপনি জাস্ট দিবেন 0। এখন দেখেন যে আমি এটাই দিই, দেখেন এটা কিন্তু ফার্স্টে আসছে। আপনার যদি টোটাল যে ডাটাগুলো আছে সবগুলো যদি একবারে প্রিন্ট করার দরকার হয়, সেক্ষেত্রে আপনার ফর ইচ লুপের হেল্পটা নিতেই হবে, কারণ আপনি একবারে সবগুলো ডাটা প্রিন্ট করতে পারবেন না। আর আপনার যদি এরকম দরকার হয় যে একটার পরে একটা আসবে, তাহলে আপনার কষ্ট করে যে এইভাবে বারবার লিখতে হবে। আর আপনি যদি চান যে আমার সবগুলো ডাটা একবারেই চলে আসবে, সেক্ষেত্রে আপনি জাস্ট এই লুপটা ইউজ করবেন। এই লুপটার কিন্তু অন্য কোনো কাজ নাই, এর কাজটা জাস্ট এটাই। দেখেন তাহলে আপাতত অ্যারের তাও শুধু নিউমেরিক অ্যারেটা, নিউমেরিক অ্যারে প্লাস ফর ইচ লুপ, এটা নিয়ে বুঝতে পারছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা? আমার জীবনে আমি এ পর্যন্ত অন্য কোনো কাজ দেখিনি। ফরেস্টটা আপাতত এই কাজেই লাগে। কোনগুলা? আগের লুপগুলা, আগের লুপগুলা বিশেষ করে হুইল যেটা আছে, আর তারপর আরেকটা আছে ফর লুপ, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, সব জায়গায় কাজে লাগে। তারপর আরেকটা ছিল ডু হুইল, আমি দেখাইছি কিনা মনে নাই, ওটা লাগবে না, ওই জন্য দেখাইনি। তারপর যদি বলেন যে দেখাইতে হবে আমি দেখাই দিতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখেন আজকের অ্যারেটা ক্লিয়ার কিনা, ডু হুইল আমি দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা হুইল লুপের কথাটা মনে করেন তো, স্ট্রাকচারটা এরকম ছিল তো, এরকম ছিল। এই জায়গায় আপনারা যে কোনো একটা কন্ডিশন দিচ্ছেন, তারপরে কন্ডিশনের পরে আউটপুটটা এখানে দেখছেন। আর আপনি যদি ডু হুইলটা ইউজ করেন, আমি এটা একবারই দেখাই দিই। এখানে আপনি যদি একটা ভেরিয়েবল ইকুয়াল 1 দেন, তাহলে এখানে আপনার ইনক্রিমেন্ট দিচ্ছেন প্লাস প্লাস, তারপর আপনি ওটা প্রিন্ট করছিলেন, তো তার মানে কি যে কন্ডিশনটা যদি সত্য হয়
তাহলে এইগুলো হবে। আর আপনি যদি ডু হুইল ইউজ করেন সেটার স্ট্রাকচার হচ্ছে আপনার এরকম, যে আপনার ডু লেখা থাকবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এইটার নিচে থাকবে হুইল, তারপরে থাকবে কন্ডিশন। এখন হুইল আর ডু হুইলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য যে হুইল লুপে আগে কন্ডিশনটা চেক করবে, তারপরে কাজ হবে। আর ডু হুইলটা আগে কাজ হবে একবার, তারপরে কন্ডিশন চেক করবে, মানে ও কন্ডিশন চেক করার আগেই একবার কাজ হবে। আর হুইলের ক্ষেত্রে যে আগে কন্ডিশন চেক করবে তারপরে কাজ হবে। এটা দেখা যাচ্ছে যে ও কন্ডিশন চেক করার আগেই একবার কাজ করবে, তারপরে যদি কন্ডিশন ফলস হয় তাহলে ওই জায়গায় স্টপ থাকবে, কিন্তু কাজ কিন্তু অলরেডি একবার হয়ে গেছে। যার কারণে কিন্তু এই লুপটা আমি বেশিরভাগই দেখছি কেউ ইউজ করে। শুধু শুধু ব্যান্ডউইথ নষ্ট করে লাভ নেই। যেরকম আমাদের ওই বিডি জবসের যে অ্যাডটা দিচ্ছে, আমি ওই সময় বারণ করছিলাম যে এইভাবে দেওয়ার দরকার নেই। সমস্যা কি, বিডি জবসের যতবার কেউ বিডি জবস ওয়েবসাইটে ঢুকতেছে পেজটা রিলোড নিচ্ছে, আর ওই কারণে আমাদের দেখা যাচ্ছে ব্যান্ডউইথ শুধু শুধু নষ্ট হচ্ছে, পেজের র্যাঙ্ক বাড়তেছে না, বা ব্যান্ডউইথ শেষ। আচ্ছা দেখেন, আপনার ডু হুইল আর হুইল পার্থক্য বুঝতে পারছেন তো? আর ডু হুইলটা জাস্ট একদম সেম, হুইলটা যদি বুঝতে পারেন হুইলটা একদম ইজি ব্যাপার, তাই বাস্তবে লাগে আপনার এটা কোনো কাজে লাগবে না। তবে হুইলটা আমি এতটুকু বলতে পারি, যদি আপনার ওয়েবসাইটে 500টা পেজ হয়, আপনার কমপক্ষে 1000 বার লেখা লাগবে হুইল লুপটা, এটা আপনার সবসময় ইউজ হবে। আচ্ছা দেখেন, আপাতত নিউমেরিক অ্যারেটা ক্লিয়ার কিনা, সাথে ফর স্লুপ, ঠিক আছে। এখন আমি আরেকটা দেখবো, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। মাথা নষ্ট হয়ে গেছে আপনাদের সাথে আমারও। কিওয়ার্ড আমি না লাগে কিওয়ার্ড ছাপতেছি, তাহলে কাজ হবে। ক্লাস 1.php শেষ। এটা দেখেন যে আমার এটা আগেরটা, আমি জাস্ট কপি করি। এর আগে আমাদের যেটা ছিল, ঠিক আছে, আমরা করছি নিউমেরিক অ্যারে। এখন যদি আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে করি, তাহলে দেখেন যে আমরা এখানে যে ইন্ডেক্সিংটা দিছি না, এটা দেখেন ইন্ডেক্সিং 0 1 2 3 4 এরকম দিছি। তো এখন আমি যদি অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে কাজ করি, তাহলে ইন্ডেক্সিং এর এই জায়গায় আমি জাস্ট দিব একটা সিঙ্গেল কোটেশন, এর মাঝে আমি লিখবো নেম, ঠিক আছে। এই নেমের মাঝে লিখে রাখবো আমার নেমটা। এখন এটা আমি যদি দেখাই, আগেটায় আপনি ইন্ডেক্সিং হিসেবে নাম্বার ইউজ করছেন 0 1 2 3 4, আর এই অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আপনার ওই 0 1 2 3 4 দরকার নাই। এখন আপনি যদি বড় কিছু নিয়ে কাজ করেন, অ্যারেটা যদি আপনার অনেক বড় হয়, ওর মধ্যে যদি অনেক ইনফরমেশন থাকে, এখন আপনার কি মনে থাকবে যে 0-এর মাঝে কি আছে, 1-এর মাঝে কি আছে, মনে থাকবে? এখন আপনি যদি এইভাবে অ্যাসোসিয়েটিভ অ্যারে যদি ইউজ করেন, তাই ইন্ডেক্সিং হিসাবে আপনি যদি লিখেন নেম, এখানে জাস্ট লিখছেন নেম, তাহলে আপনি এই নেমটা দেখে বুঝতে পারবেন যে এর মাঝে আপনার নেমটা আছে। এখানে আপনি যদি রোল লিখেন, তাহলে আপনি এটা দেখে বুঝতে পারবেন যে এর মাঝে রোলটা আছে। এখানে যদি রেজিস্ট্রেশন, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এর মাঝে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে এজ, এগুলো তো আছে। আগেরগুলো দেখেন যে 0 1 2 3 4। আপনি যখন কাজ করবেন, আমি ওয়েবসাইটের কথাই বলি, যে আমরা ছোটোখাটো প্রজেক্টও যদি করি, তা আমাদের দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের ডাটা হয়ে যায় কমপক্ষে 10-12টা।
10-12টা যদি ডাটা হয়, আপনি দেখেন যে 0 থেকে শুরু হয়েছে, ঠিক আছে, বাট আপনার কি দেখে মনে থাকবে যে কোনটার মধ্যে কি আছে? আপনি জানেন যে 0 থেকে শুরু হয়েছে, 9 শেষ হয়েছে, বাট ওর মাঝে কোনটাতে কি আছে? 1 নম্বরে আইডি থাকতে পারে, নেম থাকতে পারে, আমরা তো জানি না, যে কোনো একটা কিছু থাকবেই। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে ইউজ করি, তাহলে দেখেন যে নেম থেকে আমরা বুঝতে পারবো যে এর মধ্যে অবশ্যই নেম আছে, রোল থেকে বুঝতে পারবো এর মধ্যে অবশ্যই রোল আছে। একদম সেম, যদি ওইটা বুঝতে পারেন তো এটা একদম ইজি ব্যাপার। শুধু ইন্ডেক্সিং এর জায়গায় 0 1 2 3 এর পরিবর্তে আপনি নেমটা লিখে দিতে পারতেছেন, যে আপনি যে যখন যেটা খুশি লিখতে পারবেন। এটা দেখেন যে আপনি বুঝতে পারতেছেন। এটা বুঝতে পারতেছেন, সমস্যা নেই। কিন্তু তাহলে এখানে কি করবেন? এখানে তো আর আপনি এরকম ইন্ডেক্সিং করে এর মধ্যে লিখে নেই, তাহলে এখানে কিভাবে লিখবেন? ঠিক আছে, এখানেও লেখার সিস্টেম আছে যে আপনি যদি এইভাবে অ্যারেটা ডিক্লেয়ার করতে চান, আমি ধরলাম নেম, এই নেমের মধ্যে আমি কি রাখতে চাচ্ছি? তারপর দেখেন যে এখানে ইন্ডেক্সিং আমার আছে কি, এখানে যদি আমি রাখি রোল, দেখেন এইটা আর এইটা একদমই কিন্তু সেম। এখানে আপনার এরকম দেওয়ার কারণ হচ্ছে যে আপনাদের ইন্ডেক্সিং আছে নেম, এই নেমের মধ্যে থাকবে এই নেমটা, ঠিক আছে। তারপরে আপনাদের ইন্ডেক্সিং আছে রোল, এই রোলের মাঝে থাকবে এটা। এরপরে যদি আপনার আরো ডাটা রাখা, হ্যাঁ, আপনার ইকুয়াল প্লাস গ্রেটার দেন এটা দিতেই হবে, মাস্ট বি, না দিলে কিন্তু কাজ হবে না, এরও দেখাবে। এখন দেখেন যে এরপরে যদি আপনার এরকম আরো ডাটা দরকার হয়, আপনি কিন্তু আরো ডাটা কমা দিয়ে দিয়ে লিখতে পারেন, ঠিক আছে। আপনার যদি মনে করেন যে রেজিস্ট্রেশনটা দিতে চান, জাস্ট আপনি লিখবেন রেজিস্ট্রেশন ইকুয়াল দেবেন গ্রেটার দেন, এরপরে আপনি এর মাঝে কি রাখতে চান সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন। এটা দেখেন যে আপনার এভাবেও যদি ডিক্লেয়ার করেন সমস্যা নাই, এভাবে ডিক্লেয়ার করলেও সমস্যা নাই। এখন আপনার কাছে হয়তো এই পদ্ধতিটা ইজি মনে হইতে পারে, এটা কঠিন মনে হইতে পারে, আবার দেখা যাচ্ছে এটা কঠিন মনে হইতে পারে, এটা ইজি মনে হইতে পারে। একদম সেম দেবার প্রিন্ট দিচ্ছেন। এখন দেখেন যে আপনার যদি এইটা প্রিন্টার দরকার হয়, আমরা জাস্ট লিখছি না, এর আগে 1 দিছিলাম তো, এখন 1 এর পরিবর্তে জাস্ট দিব নেম। আমি যদি নেমটা প্রিন্ট করতে চাই তাহলে নেম। স্যার এখানে যে আপনি ব্রেক যে মানে যে লাইনটা দিয়েছেন, এটা কি উপরে আপনি দেওয়া লাগবে? কোনটা? এটা এটা কি আপনি উপরে দিতে পারবেন যে আপনি কোন লাইন উপরে বলতে মানে যে নেম রোলের বাইরে হ্যাঁ দেখি আমি আমি ব্রেক ওখানে করলাম আর কি। এখানে ব্রেক ট্যাগ করবেন এর মধ্যে, এটা কি করা যায়? এর মধ্যে তো আপনি ব্রেক ট্যাগ ইউজ করতে পারবেন। ব্রেকটা কি জন্য? ব্রেক ট্যাগটা আপনি কখন ইউজ করবেন? যে আপনি যখন আউটপুট গুলো দেখতে যাচ্ছেন, ঠিক আছে। এই জায়গায় দেখেন যে আমি এটা যদি দেখি ফর ইফ যেটা দেখছিলাম, এটা আমি আপাতত প্রিন্ট দিই, তাহলেই বুঝাইতে পারবো আশা করি। লাইন 7 এটা কোনটা আগে দেখে আসি। এখন তো এটা নেই, সো ইন্ডেক্সিং 1 দিলে তো আর পাবে না। এখন তো আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে করতেছি, ইন্ডেক্সিং 1 2 3 4 দিলে তার কাজ হবে না, এখন নেম দিতে হবে। এখন জাস্ট দেখেন যে আমি প্রিন্ট করছি এটা, যে আমার কার নাম যে ভেরিয়েবলটা অ্যারেটা আছে ওটা যা আছে সবগুলো আমি নিয়েছি আইটেম ভেরিয়েবলে, তারপরে আমি এটা প্রিন্ট করে দিছি। এখন যদি আমি এটা প্রিন্ট করি, লাইন 5 এটা
এগুলো সম্ভবত একটা ইসের মধ্যে দিতে হবে। আচ্ছা, আমি আপনাদের আগে ইরোটা দেখেনি। এই ইরোরগুলো সম্পর্কে আপনাদের পরিচিত হতে হবে, ঠিক আছে? যে কোন সময় কোন ইরোর দিতে পারে, এগুলো দেখে যদি আপনারা বুঝতে পারেন যে কি ধরনের ইরোর করছেন, এই ইরোরটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আশা করি যে সমাধানটাও খুঁজে পাবেন। এখন এই জায়গায় জাস্ট দেখেন ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট মেহরাব, ঠিক আছে? এখন আমি যে লিখছি এখানে দেখেন মেহরাব লিখছিলাম না, আমরা যখন স্ট্রিং লিখছিলাম, স্ট্রিং লেখার সময় কি আমাদের অবশ্যই হয় ফার্স্ট কোটেশন, মানে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, একটা কিছু অবশ্যই দিতে হবে স্ট্রিং লেখার সময়। এখন দেখেন যে এটা তো আমার জাস্ট ইন্ডেক্সিং, এটা আমার দিতেই হবে। দেখেন যে এখানে আমি দিছি ইন্ডেক্সিং যেটা আছে, যদি নেম হয় স্ট্রিং হয় সেক্ষেত্রে আমার সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিতেই হবে। জাস্ট দেখেন যে এখানে তো আমি সিঙ্গেল কোটেশন দিছি, বাট আমি আমার নেমটা লিখছি, এটা তো একটা স্ট্রিং, স্ট্রিংটা অবশ্যই সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে। আমি এর আগে কিন্তু ডাবল কোটেশনের ভিতরে দেইনি, যার কারণে ও ওইটাই ইরোর ধরছে, ঠিক আছে? এবং ইরোরটা কোন ধরনের হয়েছে, সমাধানটা কি হইতে পারে দেখেন, ও কিন্তু দেখাই দিছে যে আপনার নেমের আগে পিছনে একটা অবশ্যই সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিতেই হবে, ও দেখাই দিছে না? এখন এই ইরোরগুলো সম্পর্কে আপনাদের পরিচিত হতেই হবে। যত তাড়াতাড়ি ইরোরগুলো সম্পর্কে জানতে পারবেন তত তাড়াতাড়ি আশা করি যে আপনাদের ওয়েবসাইটের কাজগুলো করতে পারবেন। কারণ মানুষ মাত্রই ভুল, আপনি ভুল করতেই পারেন, আপনার ডট তারপরে সেমিকোলন কোটেশন এগুলো ভুল হইতেই পারে, কিন্তু কোনটা কি ভুল করলে কীরকম মেসেজ আসতে পারে এগুলো সম্পর্কে যদি জানতে পারেন তাহলে অবশ্যই যে আপনি যে একটা কোটেশন ভুল করছেন সেই মেসেজটা দেখে অবশ্যই বুঝতে পারেন যে এটা কোটেশনের মেসেজ দিছে। তাহলে কোথায় ভুল করছেন সেই লাইন নাম্বারও দেখাই দিচ্ছে, 5 নাম্বার লাইন। এখন আপনি যে কি 5 নাম্বার লাইনে সেই কোটেশনটা দিয়ে আসতে পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু আপনাদের সেই ইরোর সম্পর্কে তো আগে জানতে হবে। ওই জন্য আমি যে আপনাদের ক্লাস নেই, আমার কিন্তু কোনো প্রকার প্রিপারেশন নাই, আমি আপনাদের ক্লাসে কোনো প্রকার প্রিপারেশন নিয়ে আসি না, এটা সত্য কথা। আমি চাচ্ছি যে আপনাদের যত প্রকার ইরোর আছে সব প্রকার ইরোর দেখেন, আমি কাজ করি ওই সময় ইরোর হোক কোনো সমস্যা নাই, আমি ইরোরটা ঠিক করতে পারবো। বাট আপনারা যদি ইরোরটা দেখতে পারেন বুঝতে পারেন তাহলে আশা করি আপনাদের সুবিধা। আমি যখন কাজ করছিলাম, আরিফ স্যার ছিল, আরিফ স্যার কাজ করতো, আমি দেখতাম তো 100টা কাজের ভিতরে একটা মাত্র ইরোর আসতো, ঠিক আছে? বাকি 99টাই আসতো না। কিন্তু আমি যখন বাস্তবে কাজ করতে গেছি তখন দেখি আমার শুধু ইরোর আসতেই আছে, ইরোর একের পর একটা এক আসতেছে, আমি একটা ঠিক করতেছি আর একটা আসতেছে, বাট কেন আসতেছে, কত নাম্বার লাইনে ইরোর হয়েছে এটা তো আমি বুঝতেছিলাম না, যার কারণে আমার 1 মিনিটের কাজ আমি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে করছি। এই ভুলটা যেন আপনাদের না হয়, ইরোর আসবেই, এটা মাস্ট বি আসবেই, তবে এই ইরোর মেসেজগুলো পড়ে যেন আপনারা বুঝতে পারেন যে কত নাম্বার লাইনে আপনারা কি ভুল করছেন, এটা দেখলে যেন আপনারা বুঝতে পারেন। আর আপনারা, আমি যদি ইচ্ছা করি যে আমি প্রিপারেশন নিয়ে আসবো, আপনাদের ক্লাসে একটাও ইরোর হবে না, আমি এরকমও করতে পারি। আমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের যে ব্যাচ ছিল, আমি লাস্টে সার্চ অপশন দেখাতে যে একদিন ইরোর করছিলাম, তাও ইচ্ছা করে। ওরা যারা এখন কলেজে প্রজেক্ট করতেছে ওরা মাঝে মাঝে ফোন দেয়, ভাই এরকম মানে দেখা যাচ্ছে একটা কোটেশন ভুল করছে, মেসেজ দিচ্ছে, মেসেজটা আমার ফেসবুকে সেন্ড করবে অথবা SMS করে যে ভাই এরকম SMS মেসেজ দিচ্ছে, এখন কি করব? তা আপনাদের যদি এরকম যেন না হয়, আমি চাচ্ছি যে এরকম যেন না হয়, যা কারণ ওরা ছিল পলিটেকনিকের স্টুডেন্ট, ওদের স্টাইলে শিখবে, না হলে ট্রেনিং শেষ। কিন্তু আপনার তো অবশ্যই শিখতে আসছেন, যেহেতু প্রফেশনাল, কেউ তো আর ওরকম বাধ্য হয়ে আসার নাই যে আমার কাজ করতেই হবে, ইচ্ছা বশত আসছেন। আচ্ছা দেখেন যে জাস্ট এতটুকু ভুল করছিলাম, এতটুকু ঠিক করলাম, এখন দেখি যে ঠিক হয় কিনা। এখন আপাতত ঠিক, দেখেন যে আমার মেহরাব আসছে, তারপর আমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দুইটা কিন্তু একসাথেই চলে আসছে। এখন একটু আগে বললেন যে ওর মাঝে আমরা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি কিনা, আমার এর মাঝে তো ব্রেক ট্যাগ ইউজ করার কোনো দরকার নাই। এখন দেখেন যে আমার সবগুলো এক লাইনে আসছে, তো আমার সব ডাটাগুলো, এখন যদি এই ডাটাগুলো যদি আমি
একটার পরে একটা আনতে পারি, তাহলে তো আমার ব্রেক ট্যাগের কোনো দরকার নেই। এখন দেখেন যে আমি জাস্ট এখানে প্রিন্ট করছি আইটেম, এখানে আমি জাস্ট একটা ডট দিব, তারপরে আমি একটা সিঙ্গেল কোটেশন শুরু শেষ, ঠিক আছে। এর মাঝে আমি লিখে দিই ব্রেক ট্যাগ। দেখেন আমার লাইনটা একটার পর একটা আসছে না, তাহলে আমার কি এর মধ্যে ব্রেক ট্যাগ ইউজ করার কোনো দরকার আছে? আর আপনি তো এটা ইউজও করতে পারবেন না। আপনি যদি এর মাঝে ব্রেক ট্যাগটা লিখেও দেন, তাহলে ও এটা ইনপুট হিসাবে সেভ করে রেখে দেবে, কাজ আর হবে না, ঠিক আছে। এখন দেখেন যে আমি আপাতত লাইন ব্রেক করতে পারছি। এখন যদি মনে করেন যে ফার্স্টে একটা নেম আছে, তারপরে একটা স্পেস আসবে, তারপরে একটা আসবে, তারপরে একটা আসবে, তার মানে যে আমি হচ্ছে যে আমি ব্রেক ট্যাগটা না দিয়ে আমি জাস্ট স্পেস দিব। সেটা কিভাবে করবেন? শুধু ব্রেক ট্যাগটা লেখার দরকার নাই, এখানে শুধু জাস্ট একটা স্পেস দিয়ে দেন। এবার সেভ করেন, এটা রিলোড করেন, দেখেন নেমের পর একটা স্পেস আসছে, তারপরে রোল নাম্বার পর একটা স্পেস, তারপর আছে আমার রেজিস্ট্রেশন নাম্বার। এখন দেখেন আপাতত এতটুকু ক্লিয়ার কিনা। তাহলে আপাতত দেখেন যে নিউমেরিক অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, এই দুটা বুঝতে পারলেন কিনা। এটা যদি বুঝতে পারেন তো আপনাদের এখন মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা দরকার নাই, তারপরেও আমি জাস্ট দেখিয়ে দিই। মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে যে আপনি একটা অ্যারে ডিক্লেয়ার করছেন, ওই অ্যারের মধ্যে আরেকটা অ্যারে ডিক্লেয়ার করছেন, তারপরে দেখা যাচ্ছে ওই অ্যারের মধ্যে আরেকটা অ্যারে দিতে পারেন। দেখা যাচ্ছে অ্যারের ভিতরে অ্যারে, অ্যারের ভিতরে অ্যারে, এরকম যে আপনি একটা অ্যারের মধ্যে আরেকটা অ্যারে ডিক্লেয়ার করতে পারেন, সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এখন দেখেন যে আমি জাস্ট একটা অ্যারে নিলাম, অ্যারের নেমটা আর কি, তারপরে ওয়াই অ্যারে, এরকম তো ডিক্লেয়ার করার নিয়ম। এখন দেখেন যে আমি একটা নেম নিলাম, নেম, এই নেমের মধ্যে আমি আর একটা অ্যারে ডিক্লেয়ার করব। এখন এই অ্যারের মধ্যে যদি আপনি মনে করেন যে কিছু ডাটা রাখবেন, তাহলে আপনি এইভাবে রাখতে পারেন, একদম সেম ROL রোল, আমি আপাতত রোল নাম্বারটা রাখলাম। দেখেন যে আপনার ফার্স্ট একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে আপনি একটা অ্যারে নিছেন তো। এখন যদি মনে করেন যে আপনার আরো অ্যারে দরকার, আপনি নিতে পারবেন না, জাস্ট এখানে কমা দেন, আবার অ্যারে নেন, সরি কমা দিলে এইটা দেওয়া লাগবে না, ঠিক আছে। কমা দিয়ে যদি মনে করেন যে আপনার এর মাঝে আরো একটা অ্যারে দরকার, আপনি জাস্ট এখানে আবার লিখেন যে দেখেন এ হচ্ছে আমার ফার্স্ট অ্যারে, এর মধ্যে কিন্তু আমি দুইটা অ্যারে নিছি, একটা নেম দিছি, নেমের মধ্যে আমার অ্যারে আছে, আর একটা হচ্ছে ডিস্ট্রিক্টের মধ্যে আমার অ্যারে আছে। এখন এইভাবে যদি আপনার আরো অ্যারে দরকার হয়, আপনি তো অ্যারে ডিক্লেয়ার করতে পারেন, জাস্ট এটা হচ্ছে আপনার মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তবে আপনি এর আগে যেভাবে ফর ইচ দিয়ে করছেন, প্রিন্ট করছেন, এইভাবে আর প্রিন্ট করতে পারবেন না।
ঠিক আছে। এক্ষেত্রে আপনার প্রিন্ট করতে হলে অনেক কিছু করতে হবে। আমি জাস্ট অত কিছু আর আগেই করতে চাচ্ছি না, যদি দরকার হয় আমি দেখাবো, কোনো সমস্যা নেই। জাস্ট আপনাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারের চেহারাটা দেখে রাখেন যে এগুলো দেখতে এরকম হয়। এখন দেখেন যে এখানে নেমের মধ্যে আপনার অ্যারে আছে। আপনি যদি মনে করেন যে এখানে আমি আবার রোল নিছি, এই রোলের মধ্যে আমি আর একটা অ্যারে নিতে পারবেন না। জাস্ট রোলের মধ্যে আপনি এটা না লিখে এখানে আবার অ্যারে ডিক্লেয়ার করেন, অ্যারে। এখন অ্যারের মধ্যে যদি আপনি মনে করেন যে আমি রোল রাখবো, যা খুশি রাখতে পারেন। আপনি যদি মনে করেন যে অ্যারে আছে, অ্যারের ভিতরে আমি আর একটা অ্যারে ডিক্লেয়ার করবো, এই অ্যারের নেমের মধ্যে আপনি আর একটা অ্যারে নেন। আপনার যত অ্যারে দরকার, একটার মধ্যে একটা আপনি নিতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে। এটা প্রিন্ট দিতে হলে অনেক কিছু দরকার, কত কিছু এখনো আমি আপনাদের দেখাইনি, কত অ্যাডভান্স লেভেলে এখনো যায়নি, যেগুলো আপনাদের এটা প্রিন্ট করতে হলে দরকার, ঠিক আছে। এটা আমি দেখাবো যখন ওয়েবসাইটের কাজ করবেন, ওর ভিতরে অবশ্যই মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে, তখন বুঝতে পারবেন যে মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে কী কাজ হয়, কীভাবে প্রিন্ট দিতে হয়। এখনও যদি আপনাদের সেই অ্যাডভান্স লেভেলের ওই কাজগুলো আমি যদি দেখাই দিই, এখনও তো কিছু বুঝতে পারবেন না, কারণ আমি বেজে এখনও ঠিক করতে পারিনি। তাহলে অ্যাডভান্সের কাজগুলো করবেন কী করে? আমি জাস্ট আপনাদের চেহারা দেখাই রাখলাম যে এটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করতে হয় এইভাবে, জাস্ট এতটুকু। তাহলে অ্যারেটা কি ক্লিয়ার? অ্যারে কিন্তু তিন প্রকার আছে, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ, মাল্টি ডাইমেনশনাল। আমি কিন্তু তিনটাই দেখিয়ে দিলাম। আপনাদের সাধারণত লাগবে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা, আর যদি মনে করি যে আমি নিউমেরিক অ্যারে ইউজ করবো, ওটাও করতে পারেন। আচ্ছা, তাহলে অ্যারে ক্লিয়ার। তাহলে এখন কাজ করবো, এটা হচ্ছে ফাংশন। আচ্ছা, এর আগে আমি আপনাদের মানে ফাংশন দেখাইছিলাম, দুইটা ফাংশন দেখাইছিলাম, সরি দুইটা না তিনটা। ওইগুলো কি মনে আছে? মানে ফাংশন গুলো দেখতে কিরকম, এতটুকু মনে আছে? ফাংশন গুলো আমরা দেখছিলাম, একটা হলো str array, এই একটা এই তিনটা ফাংশন আমরা দেখছিলাম। তো এখন দেখেন না, ফাংশন গুলো স্ট্রাকচারটা আছে জাস্ট এরকম যে ফাংশনের একটা নেম থাকবে, নেমের পর একটা ফাংশন থাকবে শুরু শেষ, এবং তারপর অবশ্যই একটা সেমিকোলন। এটা যদি ফাংশন হয়, আমরা এর আগে কাজ করছিলাম, এটা হচ্ছে ডিফল্ট ফাংশন। ফাংশনটাকে আমরা ক্রিয়েট করছিলাম, জাস্ট আমরা ফাংশনটা কল করে কাজ করছিলাম, জাস্ট এতটুকুই। এখন দেখেন যে এই ফাংশনগুলো পিএইচপির মধ্যেই আছে, যার কারণে আমাদের ডিক্লেয়ার করা লাগেনি। কিন্তু এমন কথা আছে যে যদি আমাদের ফাংশন নিজেদের ডিক্লেয়ার করার দরকার হয়, সেটা আমরা কিভাবে করব? যে এরকম ফাংশন তো জাস্ট ছিল, আমরা যদি এরকম ফাংশন কোনো একটা বানাইতে চাই, তাহলে আমাদের কি করা উচিত? তো তার ফার্স্টে আমরা ফাংশনটা ক্যানভাস করব। ফাংশনের কাজটা কি? আমি যদি এতটুকু বলি যে আপনারা যখন পেমেন্টটা ক্লিয়ার করছেন, আপনাদের একটা রসিদ তো দিছে না? এখন দেখেন তো ওই জায়গায় আপনার নিজের নেম লেখা আছে, তারপর টাকার পরিমাণটা লেখা আছে, নিচে যে চেকটা দিছে চলে গেছেন বাসায়। আজকে রহমান করে দিছি যে সকাল থেকে আসছে। রহমান ভাই আসবে না তো? আজকে ছুটি ছুটি তো আজকে আমি হেল্প পেয়ে গেলাম না, আজকে আমি যা কিছু বলা। আচ্ছা দেখেন, যা আমি বলছিলাম যে রসিদটা তো নিচে দেখেন যে অ্যাডমিন তার একটা সিগনেচার আছে।
এখন দেখেন যে তার যদি 100টা রসিদ কাটা লাগে তাহলে 100বার সিগনেচার করা লাগতেছে তো। এখন সে যদি মনে করে যে ওই সিগনেচারটা আমি আগে থেকে করে রাখবো, সিগনেচার তো রসিদটা তো সাধারণত সেই কাটে, সে যদি মনে করে যে আমি আগের দিন রাতে সবগুলোই সিগনেচার করে রাখবো, যখন যে টাকাটা দিবে আমি জাস্ট তার নেমটা টাকার পরিমাণটা লিখে তাহলে দিয়ে দেবো। তার মানে কি সেই কাজটা কিছুটা এগিয়ে রাখছে না, একই সেম কাজ। এখন ফাংশনটা আপনারা জাস্ট ইউজ করেন যে এরকম যে আপনার ওয়েবসাইটে একই কাজ বারবার করা লাগতেছে, ওয়েবসাইটে একই কাজ আপনি সব জায়গায় করতেছেন, কিন্তু একই কোডিং বারবার যদি লেখা লাগে সেক্ষেত্রে আপনি জাস্ট একটা ফাংশন ক্রিয়েট করবেন, ফাংশনের মধ্যে শুধু ওই কোডিংগুলো থাকবে। যখন আপনার ওই কোডিংগুলো দরকার হবে আপনি জাস্ট ফাংশনটা কল করবেন। সেটা দেখেন যে আমি যদি মনে করি এই মেয়েরার নামটাই আমি বারবার আমার এক পেজে দেখা যাচ্ছে 100 বার লেখা আছে একটা পেজে, জাস্ট একটা পেজে। আপনি দেখেন বারবার এটা লিখতেছেন, তারপরে প্রিন্ট করতেছেন, ঠিক আছে, প্রিন্ট করতেছেন তো। এখন আপনার যদি এটা 100 বার দরকার হয় আপনার এই এক দেখেন একই নেমটা 100 বার লেখার পরিবর্তে আপনি একটা ফাংশন ডিক্লেয়ার করছেন, ফাংশনের ভিতরে এই নেমটা আপনি লিখে রাখছেন, ঠিক আছে। তারপরে আপনি জাস্ট ফাংশনটা কল করে দিলে হবে। আমি জাস্ট এতটুকু বলি যে আমি যদি একটা ফাংশনের নেম দিই সেটা হচ্ছে রাইট, এটা যদি আমার ফাংশন হয় আমি এই ফাংশনের মধ্যে লিখে রাখছি মাহবুবটাই লিখে রাখছি এই ফাংশনের মধ্যে। এখন আমার ওয়েবসাইটে যতবার দরকার হয় আমি জাস্ট ততবার শুধু এই রাইটটা লিখবো, রাইট। এইভাবে হচ্ছে ফাংশনটা কল করতে হয়। দেখেন যে আমার যদি মাহবুব দরকার হয় আমি মাহবুবের পরিবর্তে শুধু লিখে রাখতেছি রাইট, ঠিক আছে, আমার কিন্তু মাহবুব লেখা লাগতেছে না। এক্ষেত্রে যদি আপনার ওয়েবসাইটে 500 বার দরকার হয় আপনি 500 বার রাইট লিখতেছেন, সেক্ষেত্রে কিন্তু মাহবুব লিখতেছে না। এটা তো ধরলাম সিম্পল একটা ওয়ার্ড, ঠিক আছে। সেই ক্ষেত্রে আর যদি মনে হয় যে 1 মাস পরে নেমটা আপনি চেঞ্জ করার দরকার, তখন কি করবেন? তখন কিন্তু আর আপনার এই ফাংশনটা কল করার জন্য আপনার এই জাস্ট এক জায়গায় আপনি যেখানে ফাংশন ক্রিয়েট করছেন সেই জায়গায় জাস্ট এটা চেঞ্জ করে দেবেন, অটোমেটিক কিন্তু আপনার 500 জায়গায় চেঞ্জ হবে। আমি যদি আর একটা উদাহরণ দিতে চাই যে এরকম ধরেন যে আমি 2টা ভ্যালু দেব, এটা আমি যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করি না কেন। এখন সেই ক্ষেত্রে দেখেন যে আপনার ওয়েবসাইটে যদি আপনি কাজ করেন পেজে, সেক্ষেত্রে আপনার বারবার এইগুলো যোগ করতে হবে, তারপরে একটা ইসে রাখতে হবে, সেটা আবার প্রিন্ট করতে হবে না। এখন আপনার ওয়েবসাইটে যদি আপনি 100 বার যোগ করেন সেক্ষেত্রে আপনার ভ্যালুটা 10-12ই থাকবে না, বারবার চেঞ্জ হবে। আর যোগ করার সময় অবশ্যই আপনার এই কোডিংটুকু অবশ্যই লিখতে হবে, যদি ওইটা যোগ করে আউটপুট দেখতে চান, লিখতে হবে তো। এখন দেখেন যে আপনি যদি ফাংশন ক্রিয়েট করেন, একটা ফাংশনের মধ্যে আপনি শুধু এই কোডিংটা লিখে রাখবেন, আর ফাংশনে আপনার যখন যেটা দরকার, আপনার যদি ভ্যালু 10 আর 12 দিতে চান তাহলে 10 আর 12 দিবেন, অটোমেটিক ও যোগ করে আউটপুট দেখাই দেবে। আপনার কিন্তু এই কোডিংগুলো বারবার লেখা লাগবে না, আপনি শুধু 10 দিবেন আর 12 দিবেন, আপনার ভ্যালু যেটা দরকার হয় আপনি সেই ভ্যালুটা দিবেন, অটোমেটিক ও যোগ করে প্রিন্ট করে দিবেন। আপনার এই কোডিংগুলো বারবার লেখা লাগবে না, ঠিক আছে, আপনি জাস্ট একবারই করবেন। আরেকটা উদাহরণ দিতে পারি, এটা আর কি আমি কিছুদিন আগে একটা ওয়েবসাইট দেখছিলাম, স্টারটেক বিডি ই কমার্স একটা সাইট, ওদের একটা মেনু ছিল, মেনু বার ধরেন মেনুতে লেখা আছে ডেল, ডেলের মাঝে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, সরি ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এর মাঝে ছিল যে ওদের কোম্পানিতে কতগুলো ডেলের ল্যাপটপ আছে, ধরেন যদি 100টা থাকে ওদের কোম্পানিতে স্টকে আছে 100টা, এর মাঝে ছিল 100টা, ঠিক আছে। যদি ওদের স্টকে থাকে 200টা তাহলে ওদের স্টকে এরকম ছিল, এর মাঝে লেখা ছিল 200। আসলে ছিল কি ওরা যখন এই ডেল এর ল্যাপটপ গুলো ডাটাবেজে অবশ্যই ইনফরমেশন গুলা কি করছে, ইনসার্ট করছে। আমি এটা পরে বোঝাইতে পারতাম, বোঝাতে পারবো কিনা জানি না। দেখেন যে ওরা যদি 100টা ডেল নিয়ে আসে, ঠিক আছে, ওদের স্টকে যদি 100টা ডেলের ল্যাপটপ থাকে তাহলে ওই 100টা ডেলের ল্যাপটপের ইনফরমেশনটা ওরা ডাটাবেজে সেভ করছে।
সেক্ষেত্রে ওদের সিরিয়াল এরকম হয়েছে 1 2 3 4 যদি 100টা ডাটাবেজে করে মানে ইনফরমেশন গুলো দেয় তাহলে সিরিয়ালও অবশ্যই 100 পর্যন্ত আসছে তো ওরা জাস্ট এইটা এই 100টা এই সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে কিন্তু ওদের ওয়েবসাইটে দেখলাম ওরা একটা মানে ফাঁকি দিছে টোটালি ফাঁকিটা কি যে ওদের ডাটাবেজে আছে 30টা ল্যাপটপ আছে 30টা কিন্তু ওরা এই জায়গায় লিখে রাখছে 100টা এটা তো বিজনেস পলিসি যখনই ওরা ডাটাবেস থেকে একটা ল্যাপটপ ধরেন বিক্রি হয়ে গেছে তার মানে কি স্টক কমে গেছে সেক্ষেত্রে একটা অবশ্যই এখানে মাইনাস হবে তো যদি 100টা থাকে যদি একটা বিক্রি করে দেয় তাহলে ওদের স্টকে থাকার কথা 99টা এভাবে থাকার কথা তো ওরা করছে কি যে ডাটাবেসের তো ভিতরে ব্যাপার আর কিছু দেখাচ্ছে না বাট এই জায়গা ওরা ডাটাবেস থেকে ইনফরমেশনটা না নিয়ে এসে নিজেরা কোডিং এর মাধ্যমে লিখে রাখছে 100 যে এর ভিতর মানে ওদের ডাটাবেসে যদি ডেলের ল্যাপটপ একটাও না থাকে তাহলে ওদের এই জায়গায় 100ই দেখাবে এখন আপনি যখন একটা অর্ডার দেন ওরা ম্যানেজ করে দিতে পারে কিনা তাই দেয় যদি পারে তাহলে তো ঠিক না আছে এটা হচ্ছে ভিতরের ব্যাপার আর আমি কিছুদিন আগে একটা ওয়েবসাইটে কাজ করছিলাম ওটা অর্ধেকে এসে থেমে গেছে আমি জাস্ট একটা ফাংশন করছি একটা ফাংশন সেই ফাংশনের মধ্যে আমার ডাটাবেস থেকে এই সিরিয়াল নাম্বারগুলো আনার জন্য আমার যতগুলো কোডিং করার দরকার আমি সবগুলো কোডিং ওই একটা ফাংশনের মধ্যে করে আনছি মানে করে রাখছি সেই ক্ষেত্রে দেখেন যে আমার যে মেনু এই জায়গাটা দিয়ে ঠিক আছে তারপর যদি এই জায়গায় এইচপি থাকে এরকম মেনু তো আমার অনেকগুলো হতে পারে না এখন সেক্ষেত্রে যদি আমি ওই ডাটাবেস থেকে ইনফরমেশন গুলো নিয়ে আসার যে কোডিং গুলো আছে সেগুলো যদি আমি প্রত্যেকটা জায়গায় লিখতে যাই তাহলে আমার 12টা বেজে যাবে না আমি 12 মানে সব জায়গায় কেন লিখবো আমি জাস্ট এক জায়গায় লিখবো অটোমেটিক সব জায়গায় কাজ হবে আমি জাস্ট একটা ফাংশন ক্রিয়েট করছি সেই ফাংশনটা জাস্ট এখানে প্রিন্ট করে দিই সেই ফাংশনটা একই ফাংশন আমি সব জায়গায় প্রিন্ট করে দিছি ডেল যদি 100টা থাকে তাহলে এই জায়গায় অটোমেটিক দেখাই দিচ্ছে 100টা আপনি একটা বিক্রি করে ফেলছেন অটোমেটিক এই জায়গা হয়ে যাবে 99টা আপনার যদি একটাও না থাকে তাহলে এখানে থাকবে 0 এটা হচ্ছে ডাইনামিক সিস্টেম ঠিক আছে আপনি যে ওয়েবসাইট বানাবেন ওটা অবশ্যই ডাইনামিক হবে আপনার যে কাজগুলো আছে যে আপনার ওয়েবসাইটে একটা কাজ যদি বারবার করা লাগে সেই কাজটা আপনি জাস্ট একটা ফাংশন ক্রিয়েট করবেন পরবর্তীতে শুধু ফাংশনের পরিবর্তে আপনি যে ফাংশনের নেমটা দিবেন আমি যদি বলি যে ফাংশনের নেম আমার রাইট আমি জাস্ট ওই এই ফাংশনটা কল করবো 100টা লাইনের পরিবর্তে আমি শুধু এই একটা ওয়ার্ড লিখব এটা হচ্ছে সুবিধা এগুলো আমি দেখাই দিব যদি হয় দেন আর সে যদি দিতে পারে হ্যাঁ আর ফাংশন একটা আছে প্যারামিটার ওগুলো আপাতত আমরা আগে ফাংশন দেখি তারপর ফাংশনের প্যারামিটার রিটার্ন টাইপ এগুলো সবগুলো দেখবো আশা করি দেখেন আমরা যদি ফাংশন ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাদের ফার্স্টে লিখতে হবে সবকিছুর আগে পিএসপি স্ট্রাকচারটা তো লিখতে হবে এটা দেখেন যে আমি জাস্ট স্ট্রাকচার লিখছি যদি ফাংশন ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাকে লিখতে হবে ফাংশন এই কথাটা লিখতেই হবে তারপরে আপনার ফাংশনের একটা নেম দেবেন ছোট নেম দিই এটা জাস্ট দেখেন আমি একটা ফাংশন ডিক্লেয়ার করছি ফাংশন ডিক্লেয়ার করার জন্য আমার ফার্স্টে লিখতে হয়েছে ফাংশন এই কিওয়ার্ডটা আমার লিখতেই হবে ঠিক আছে আপনি ফাংশন ডিক্লেয়ার করার সময় যদি এই ফাংশন নামটা না লিখেন তাহলে কিন্তু ফাংশনটা ডিক্লেয়ার হবে না আপনি ফাংশনটা লিখছেন তারপর ফাংশনে একটা নেম দিচ্ছেন নেমটা আপনার ইচ্ছা মতো আপনি যেটা খুশি দিতে পারেন তবে ফার্স্টের দিন আমি বলছিলাম ভেরিয়েবলের নেমের সময় যে আপনি নেমের ফার্স্টেই ডিজিটগুলো দিতে পারবেন না ওইগুলো একটু মাথায় রেখে কাজ করবেন দেখেন আমি জাস্ট একটা নেম দিচ্ছি তারপর যেহেতু ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এখন দেখেন যে আমি এই ফাংশনের মাঝে যে কোডিংগুলো লিখে রাখতে চাই সেটা এখানে লিখতে হবে আমি যদি চাই যে জাস্ট
এখন দেখেন যে আমি একটা ফাংশন ক্রিয়েট করেছি, ফাংশনের মাঝে আমার একটা টেক্সট লেখা আছে। এখন আমি যদি এটা প্রিন্ট করতে চাই তাহলে কি করব? কোনো কিছু করা লাগবে না, জাস্ট ফাংশনটা কল করে দিতে হবে। ঠিক আছে, ফাংশনটা কল করার সিস্টেম হচ্ছে যে আপনি যে ফাংশনের নেমটা দিচ্ছেন, ফাংশনের নেমটা লিখবেন, ব্যাস, জাস্ট একটা সেমিকোলন। আপনার ফাংশন কল করা শেষ। দেখেন যে আমি প্রিন্ট কমান্ড না লিখে আশা করি ব্রাউজারে দেখা যাবে। দেখেন আমি কি প্রিন্ট করছি? প্রিন্ট কিন্তু আমি করিনি। এটা একদমই সিম্পল একটা ফাংশন। এখন এরপরে যদি আমি আরেকটা দেখাই, দেখেন আমি একটা ফাংশন কল করছি, ডিক্লেয়ার করছি, সেটা হচ্ছে অ্যাড নামে। ঠিক আছে, যার মধ্যে দুটা ভ্যালু আছে, আমি এই দুটা ভ্যালু যোগ করব, জাস্ট এই কারণে। এখন আমি জাস্ট এটা কল করে দিই। দেখাবে না, না দেখানো জাস্ট একটাই কারণ যে এখানে আমার প্রিন্ট জেড। দেখেন আমি যে ভ্যালুটা দিছি, ভ্যালুটা যোগ করে দেখাইছে তো, কিন্তু এই জায়গায় একটা সমস্যা আছে যে আমি এই ভ্যালুর মাঝেই আমি মানে ফাংশনের মাঝেই আমি ডিক্লেয়ার করছি এক্স ওয়াই, এখানে আমি ভ্যালুটা দিছি, কিন্তু আসলে তো এইরকম উচিত না। আপনি ধরেন যে এই ভ্যালু যে করছেন, এইটা আপনার ওয়েবসাইটে 100 জায়গায় প্রিন্ট থাকতে পারে। ঠিক আছে, 100 জায়গায় আপনার যোগ করার দরকার হইতে পারে, কিন্তু সেক্ষেত্রে দেখেন যে সবসময় কি 10 আর 12 যোগ করবেন? আপনার তো ভ্যালুটা চেঞ্জ হইতে পারে। এখন ভ্যালু যখনই চেঞ্জ করবেন, দেখা যাচ্ছে যে এখানে আপনি 10 আর 12 যোগ করছেন, করার পরে নিচে যেটা আছে এখানে আপনার 12, 20 অথবা 30 যোগ করার দরকার। কিন্তু এখানে যদি আপনি ভ্যালুটা চেঞ্জ করে দেন, তাহলে তো এখানে যে ভ্যালু মানটা আছে, যেটা আপনি আউটপুট দেখতেছেন, ওটাও তো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হবে তো। এখন আপনার যদি দরকার হয় যে এখানে আপনি 10 আর 12 যোগ করছেন, তার আউটপুট এখানে দেখাচ্ছে, বাট আপনার আরও যোগ করার দরকার, 30 আর 40 আপনি যোগ করবেন, সেক্ষেত্রে যদি আপনি ফাংশনের মধ্যেই চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার আউটপুট সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট এখানে আপনার এক্স ওয়াইটা দরকার নাই, আপনি প্যারামিটার ইউজ করবেন। প্যারামিটারটা হচ্ছে যে আপনার যে ফাংশন আছে, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এর মাঝে যদি আপনি কোনো কিছু ইউজ করেন, এটা হচ্ছে আপনার প্যারামিটার। দেখেন আমি প্যারামিটার হিসেবে দিছি এক্স আর ওয়াই দিছি তো, আর জাস্ট আমার ফাংশনের মধ্যে আছে যে আমি এক্স আর ওয়াই যে ভ্যালুটা দেব, সেই ভ্যালুটা যোগ হয়ে থাকবে জেড ভেরিয়েবলে, আর প্রিন্ট করবে জেড ভেরিয়েবল, কারণ আমরা তো আউটপুটটা দেখবো ব্রাউজারে কোনো কিছু দেখতে হলে আমাদের প্রিন্ট করতে হয়, এটা তো আগের সিস্টেম। এখন জাস্ট দেখেন যে আমি যদি প্যারামিটার ইউজ করি, এটার আমার মেন সুবিধা যে ভ্যালুটা আমি এখানে লিখবো। ফার্স্টে একটু খেয়াল করেন যে অ্যাড যে ফাংশন আছে, ফাংশনের মধ্যে তো আমি ভেরিয়েবল লিখছি, এটা হচ্ছে আমার প্যারামিটার। দেখেন ফার্স্টে আমার আছে কি এক্স,
তারপর আছে ওয়াই। এখন আমি এই ফাংশনের মধ্যে যদি একটা ভ্যালু দিই, এটা ধরেন দিলাম 10, তার মানে এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু, ঠিক আছে। তারপরে আমি যদি এটা দিই 20, এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। এখন আমি এটা যদি সেভ করে আউটপুট দেখি, মিসিং আর্গুমেন্ট 1 2 x y, লাইন নাম্বার 14। আচ্ছা, ওখানে যে প্যারামিটার ইউজ করলে ওখানে তো নাম্বারের ইয়েই দেওয়া হলো না, কোনটা? নামটাই তো দেওয়া হলো না, তাহলে এখানে কিভাবে ইয়ে হবে স্যার? কোথায় কি করা হলো না? প্যারামিটারের ভিতরে যে এক্স এর মান তো দেওয়াই হলো না। হ্যালো, আসসালামু আলাইকুম। গতদিন ফোন দেওয়া হয়েছিল হয়তো, আপনাদের মনে হয় গতদিন ফোন দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমাদের এই সপ্তাহে ক্লাসটা শুরু হবে আর কি। হ্যাঁ, আজকে থেকে শুরু। আজ হ্যাঁ হ্যাঁ আজকে হবে 1:30টায়। আমাদের স্টুডেন্ট সংখ্যা কতজন আমি আসলে শিওর জানি না। দেখা যাচ্ছে যে আমাদের সিট আছে 12টা, এখন 12 জন যদি আগে থাকে তো আপনি তো ক্লাসটা করতে পারবেন না আর কি। আচ্ছা, আসতে পারেন, সমস্যা নেই। 1:30টা থেকে। ওকে। আচ্ছা, হিরোটা তো আগে দেখে। মিসিং আর্গুমেন্ট 1 ফর অ্যাড কল ইন লাইন 16 একটা 16 নম্বর আছে এক্স ওয়াই। আমি নিচে যে ফাংশনগুলো কল করছিলাম ওটা তো আর কি দিছিলাম না, জাস্ট ওই কারণেই। এখন দেখেন যে এখানে আমার 10 আর 20 যোগ করা শেষ, আমার আউটপুট দেখাইছে কত? 30। এখন যদি আমার আরও যোগ করার দরকার হয়, যদি আপনার ভ্যালু চেঞ্জ হয়, আপনার এটা থাকবে, আগে যেটা যোগ করছেন এটা আপনার থাকবে, বাট আপনার আরও কিছু যোগ করার দরকার। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি জাস্ট ফাংশনটা কল করবেন, এখানে আপনার যে ভ্যালুটা দরকার জাস্ট সেই ভ্যালুটাই দিবেন। দেখেন দেখাইছে না? আপনার কিন্তু যোগ করার জন্য আর ওইভাবে লেখার দরকার নাই। আপনি কি এই কোডিংটা আর লিখতেছেন? আর কিন্তু লিখতেছেন না, আপনি জাস্ট একবার ফাংশন ক্রিয়েট করছেন। ওই ফাংশনের মধ্যে এখন আপনার যত ভ্যালু দরকার হয়, আপনার যদি 1000 বার যোগ করার দরকার হয়, 5000 বার যোগ করার দরকার হয়, আপনি যোগ করেন, কোনো সমস্যা নেই। বাট দেখেন তো আপনার এই লাইনগুলো তো আর লেখা লাগতেছে না, এক্স ওয়াই এগুলো তো আর ডিক্লেয়ার করা লাগতেছে না। আপনি জাস্ট ফাংশনটা লিখবেন, ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে আপনার ভ্যালুটা দিয়ে দেবেন যে আপনি কত কত যোগ করতে চাচ্ছেন। দেখেন আমি জাস্ট নর্মাল ফাংশন দেখাইছি আগে, যেভাবে ফাংশন ক্রিয়েট করতে হয়। ফাংশনের মাঝে আপনি যে কোডিংগুলো রাখবেন ও সেই অনুযায়ী কাজ করবে। এটা জাস্ট নর্মাল ফাংশন। তারপর একটা দেখাইছি, এটা হচ্ছে যে আপনার জাস্ট ফাংশনের প্যারামিটার ইউজ করবেন।
ফাংশনের প্যারামিটারটা কি বা প্যারামিটার কাকে বলে দেখেন, যে আপনার যে ফাংশন আছে এই ফাংশনের মাঝে আপনি যেটাই লেখেন না কেন এটা হচ্ছে আপনার প্যারামিটার। আমি জাস্ট এই জায়গায় দুইটা প্যারামিটার নিছি, কেন নিছি, জাস্ট আমার দুইটা ভ্যালুরে আমি যোগ করব, ঠিক আছে। এখন আপনার যদি এটার কথাই বলি যে এখানে তো আমি মেহরাব হোসেন লিখছি, কিন্তু এটা যদি আপনার ডাইনামিক হয়, যখন যেটা দরকার আপনি তখন সেটা লিখবেন। জাস্ট আপনার এই জায়গায় আপনি একটা প্যারামিটার নেবেন, ঠিক আছে, একটা প্যারামিটার নিচ্ছেন, জাস্ট এই প্যারামিটারটাই এখানে প্রিন্ট করবেন। দেখেন আমি একটা প্যারামিটার নিছি, সেই প্যারামিটারটা এই জায়গায় প্রিন্ট করে রাখছি, তার মানে আমি এই প্যারামিটার হিসাবে এখন যে টেক্সটটা লিখবো না কেন সেটা ও অটোমেটিক প্রিন্ট করে দেবে। যদি বিশ্বাস না হয় তা আমি নিচে কল করি, হ্যাঁ নিচে কল করা আছে, এখানে আমি লিখে দিই। স্ট্রিং লিখতে হলে অবশ্যই আমাদের সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিতে হয়। এবার লেখেন দেখেন আপনি যখন যেটা লিখবেন ও কিন্তু এখন তখন সেটাই প্রিন্ট করবেন। এটা হচ্ছে আপনাদের ফাংশন। আর একটা হচ্ছে ভ্যালু রিটার্ন করা। অনেক ফাংশন আছে দেখবেন যে নিচে কাজ করলে এরকম কিছু লেখা থাকে, বিশেষ করে যোগ যেটা আছে এটাই দেখি যে এখানে লেখা থাকে RETURN রিটার্ন জেড। আপনি যদি PHP ল্যাঙ্গুয়েজ এখানেও দেখবেন প্লাস অন্যান্য ল্যাঙ্গুয়েজ দেখতে চান তখন কিন্তু দেখবেন যে অবশ্যই একটা ভ্যালু রিটার্ন করে। এটা রিটার্ন করার জাস্ট একটাই কারণ যে এটা দেখেন যে আমি আপনাদের দেখাই, PHP তো অবশ্যই এই প্রবলেমটা হয় না। তারপরে দেখেন আপনি x এর মাঝে নিচ্ছেন 10, y এর মাঝে নিচ্ছেন 20, ঠিক আছে। এখন এটা আপনি যোগ করছেন, যোগ করে রাখছেন কোথায়, জেড এর মধ্যে। আপনি প্রিন্ট করে দিচ্ছেন। এখন দেখেন যে আপনার এই জেড এর মধ্যে আছে কত, 30 আছে। তো আপনি পরবর্তীতে যদি আবার যোগ করেন, এখানে যদি দেন 20, এখানে যদি দেন 50, এই দুটো যোগ করে আবার রাখতেছেন কোথায়, জেড এর মধ্যে। এখন দেখেন যে আপনি আগে যোগ করছেন ওটার আউটপুট কত ছিল, 30, সেই 30টা ছিল কিসের ভিতরে, জেড এর মধ্যে। এখন আপনি আবার যোগ করতেছেন, এটার আউটপুট কত হবে 70। এখন সেই 70 আবার যাবে কোথায়, জেড এর মধ্যে। এখন দেখেন যে আগে 30 আর পরে 70, এই দুইটাই ভ্যালু যাচ্ছে কোথায়, জেড এর মধ্যে যাচ্ছে। তো এখন আপনি যদি ভ্যালুটা রিটার্ন না করেন তাহলে ওই আগে 30 আর পরের যে 70 এই টোটাল যোগ হয়ে কিন্তু আপনার আউটপুট দেখাবে 100, ঠিক আছে। PHP ল্যাঙ্গুয়েজে এই সমস্যাটা হয় না, সেক্ষেত্রে আপনার জাস্ট কষ্ট করে এই জায়গায় লিখতে হবে রিটার্ন 0 দিতে পারেন, যে একবার যোগ করবে আউটপুট দেখানোর পরে ওর ভ্যালুটা অটোমেটিক 0 হবে। অথবা যদি মনে করেন যে আমি 0 দেওয়ার দরকার নেই, এত নামালে যাবো না, জাস্ট যে ভ্যারিয়েবলটা আছে জাস্ট এই ভ্যারিয়েবলের নেমটাই দিবেন। দেখবেন যে ও একবার যোগ করবে, যোগ করে আউটপুট দেখানোর পরে এটা অটোমেটিক 0 হয়ে যাবে। তারপরে আপনি আবার যোগ করলে ওটা আবার এখানে স্টোর থাকবে, তারপর দেখানোর পরে আবার অটোমেটিক 0 হয়ে যাবে। লাস্ট রিটার্ন টাইপটা হচ্ছে এটা, যে আপনার যে ভ্যালুটা আছে এটা রিটার্ন করবে। এক কথায় বলা যায় যে আপনার ডিফল্ট যে মান আছে সেটা হচ্ছে রিটার্ন। আপনার দেখেন যে আপনি যখন ফার্স্ট ডিক্লেয়ার করছেন জেড তখন এটা ডিফল্ট মান কি ছিল, 0। আর আপনি যখনই আবার রিটার্ন জেড করতেছেন তখন কিন্তু ফার্স্ট অবস্থায় একদম ফার্স্ট অবস্থায় জেড যেরকম ছিল ঠিক সেরকম হয়ে যাচ্ছে। তার মানে কি ফার্স্টে 0 ছিল, আমার জেড এর পরবর্তী মান 0 হবে। এটা হচ্ছে আপনার রিটার্ন। এখন দেখেন আমি ফাংশন ক্রিয়েট করা দেখাইছি, প্যারামিটার ইউজ করা দেখাইছি, রিটার্নটা দেখালাম। এরপরে আমার মনে হয় না যে ফাংশনে আর কোনো কিছু আছে।
এখন এতটুকু দেখেন যে আপনার আজকে দেখাচ্ছি অ্যারে আর ফাংশন, এই দুইটা ক্লিয়ার কিনা, এই দুটা বুঝতে পারছেন কিনা। এই দুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি আগে যেগুলো দেখাইছি সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, তারপরে ভেরিয়েবল, স্টেটমেন্ট, লুপ প্লাস অ্যারে, ফাংশন, এগুলো যদি বুঝতে পারেন তাহলে আমার কাছে মনে হয় যে পরবর্তী কাজগুলো একদম ইজি। এগুলো একদম বেসিক, বেসিক বলা যায় না, বেসিকের বেসিক, ঠিক আছে। আর এতটুকু যে পর্যন্ত আমি দেখালাম, আপনি যে প্রোগ্রামিং করেন না কেন, সি, সি প্লাস প্লাস, এই স্টেটমেন্টগুলো সেম, লুপগুলো সেম, আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেসিকগুলো সেম একই রকম। হয়তো প্রিন্ট, সেক্ষেত্রে প্রিন্ট কমান্ড না লিখে অন্য কোনো কিছু লেগে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় দেখা যাচ্ছে যে আমরা যদি সিতে করি তাহলে তার আমার ডলার চিহ্ন দেওয়ার কোনো দরকার নাই, আপনি ইন্টিজার, ফ্লোট, ডাবল লিখে দিচ্ছেন, ফার্স্টে ইন্ট লিখে তারপর ভেরিয়েবলের নেমটা দিচ্ছেন, জাস্ট এতটুকুই। ভেরিয়েবলতে ভেরিয়েবলই আছে, জাস্ট ডিক্লেয়ার করাটা একটু সেম, জাস্ট এতটুকুই। আপনি যদি ভেরিয়েবলটা বুঝতে পারেন তাহলে ওখানেও বুঝতে পারবেন, অ্যারে বুঝতে পারলে ওখানেও বুঝতে পারবেন। এখন দেখেন আপাতত এতটুকু ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয়, যেহেতু এখনো সময় আছে 20 মিনিট, আমি আপাতত আজকে ডাটাবেজ নিয়ে কাজ শুরু করি, কারণ যত তাড়াতাড়ি শুরু করতে পারবো আমারও লাভ, আপনাদেরও লাভ। আরেকদিন শুরু করেন। আমাদের কয় নম্বর ক্লাস চলছে? আমার তো, আমি তো দেখি না, আপনারাই জানেন। আর আপনার আমাদের ক্লাস 22টা না 24টা? আপনাদের ক্লাস 24টা, আর আমার কাছে 24টা 22টা কোনো কথা নেই। আপনাদের প্রজেক্ট আমি রেডি করতে পারি, সেটা 20টা ক্লাসে হইতে পারে, 25টা ক্লাসে হইতে পারে, 30টা হইতে পারে। আমার টার্গেট আমি প্রজেক্ট কমপ্লিট করবো। এখন আপনারা কয়টা ক্লাসে করবেন, যদি দেখি যে আপনারা যেরকম আজকে বলতেছেন আজকে থাক, এরকম যদি প্রতিদিন করেন তার মানে কি আমার অবশ্যই 50টা ক্লাস লেগে যাবে, কিন্তু আমি তো অত টাইম তো নিব না। এখন আপনারা লেট করেন, পরে আমি সেই জোর করে হলেও খাওয়াবো, আপনারা না খাইতে চাইলেও আমি খাওয়াবো, ঠিক আছে, সেরকম একটা। এগুলো কিন্তু তো করতে হবে। আচ্ছা দেখেন, আমি আপাতত আজকে ওগুলো শিখাচ্ছি না, জাস্ট একটু বলি। সেটা হচ্ছে পিএইচপি, মাইএসকিউএল, আমরা যেটা নিয়ে কাজ করি, এটা হচ্ছে পিএইচপি, মাইএসকিউএল, এটা হচ্ছে আমাদের জাস্ট ডাটাবেস। এখন ডাটাবেসে অনেকে আছে যে জাস্ট এসকিউএল যেটা আছে এটাকে বলে ডাটাবেস। আসলে এসকিউএল যেটা আছে এটা হচ্ছে আমাদের ডাটাবেস না, ডাটাবেসের টোটাল হচ্ছে মাইএসকিউএল, এটা হচ্ছে একটা ডাটাবেস। মাইএসকিউএল ডাটাবেসটা হচ্ছে আমাদের যত সার্ভার আছে, অনলাইন বলেন, অফলাইন মানে লোকাল সার্ভার বলেন, যত সার্ভার আছে সবগুলো সার্ভারের মাইএসকিউএল এই ডাটাবেসটা সাপোর্ট করে। ওই জন্য আপনি যদি মনে করেন যে আমি এমএস এসকিউএল যেটা আছে, মাইক্রোসফট এসকিউএল, ওটা যদি ইউজ করতে চান করতে পারেন, ওরাকল দিয়েও আপনি করতে পারেন। আর যদি মাইএসকিউএল দিয়ে কাজ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি যে সার্ভারে কাজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই। আর মাইএসকিউএলটা একদমই ইজি পেপার, মানে কোডিংগুলো একদমই ইজি, যদি বুঝতে পারেন তাহলে আশা করি সবকিছুই পারবেন। আর আমি যে কোডিংগুলো লেখার যে স্টাইল, মানে এটা যেরকম আছে, ইন্টারফেসগুলো আছে ইউজার ইন্টারফেস, আর একটা আছে কোডিং মোড। আপনার যে ডাটাবেসটা আপনি ইউজ করবেন, আমি জাস্ট এমনি দেখাই। এটা দেখেন, এটা হচ্ছে আমাদের ডাটাবেস। এখন এই ডাটাবেসে আপনি কাজ করলে দুইভাবে করতে পারেন। এক হচ্ছে কোডিং এর এসকিউএল ল্যাঙ্গুয়েজ যে আছে, ওই এসকিউএল ল্যাঙ্গুয়েজটা ইউজ করে করতে পারেন। আর একটা হচ্ছে যে ইউজার ইন্টারফেস আছে, যে ক্লিক করে আপনার কোডিং কোনো কিছু করা লাগবে না, আপনি জাস্ট ক্লিক করেই করতে পারবেন। এখন আপনি, আপনার কাছে এখন মনে হতে পারে যে আপনি ক্লিক করে করতেছেন, এটা আপনার কাছে ইজি মনে হচ্ছে, বাট প্রবলেম হবে তখনই যদি আপনার ডাটাবেসটা চেঞ্জ হয়, তাহলে কি করবেন? সেখানে তো আর এইরকম ইন্টারফেস নাও থাকতে পারে। দেখা যাচ্ছে কোডিং মোড আপনি যে ডাটাবেসটা ইউজ করেন না কেন,
আপনার এসকিউএল কোডিং, এটা কোডিং মোডটা আপনার থাকবে, বাট ইউজার ইন্টারফেস এইরকম না থাকে, অন্যরকম থাকতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি যদি ক্লিক করে কাজ করেন আপনার লস। আর আমার মনে হয় যে আপনি যদি এসকিউএল ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, এটা খুব বেশি কঠিন না, একদম ইজি ব্যাপার, পিএসপি থেকে অনেক ইজি। আপনি যদি এইটা ইউজ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ডাটাবেস যেখানে দিক না কেন, আপনি জাস্ট কোডিংটা সব ডাটাবেসেই সেম, আপনি কোডিং করে কাজ করবেন, দেখা যাচ্ছে এই ডাটাবেস নস্টল যেটা আছে এখানেও কাজ করতে পারবেন, অরাকলে কাজ করতে পারবেন, এমএস এসকিউএল যেটা আছে ওটাতেও কাজ করতে পারবেন। তো আমার মনে হয় যে আপনাদের এসকিউএল ল্যাঙ্গুয়েজ ইউজ করে ওইটাই করা উচিত। ওরকম ওয়েবসাইটের যে ডাটাবেস গুলো আছে আপনি অনেক কিছু ইউজ করে করতে পারেন। দেখা যায় শুধু দেখতে হবে যে আপনার সার্ভার ওইটা সাপোর্ট করে কিনা। ঠিক আছে, এখন দেখেন যে আমি যদি এসকিউএল ল্যাঙ্গুয়েজটা ইউজ করি, এটার ফুল মিনিং হচ্ছে স্ট্রাকচারড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এটা একদমই ইজি ব্যাপার, আপনি কিভাবে ডাটাবেস ক্রিয়েট করবেন, কিভাবে টেবিল ক্রিয়েট করবেন, টেবিলের ডাটা ইনসার্ট করবেন, কিভাবে ডিলিট করবেন, আপডেট করবেন, জাস্ট এতটুকুই। আপনার এতটুকু শিখতে পারলেই হবে। আর আমার মনে হয় না যে এতটুকু খুবই কঠিন, একদমই ইজি ব্যাপার। আর এটা দেখেন যে এটা হচ্ছে আমার যেহেতু ডাটাবেস, এখানে আপনার অনেক কিছু আছে, ডাটাবেস আছে, এসকিউএল, স্ট্যাটাস, ইউজার, এক্সপোর্ট, ইম্পোর্ট, সেটিং, মোড, এই অপশনের ভিতরে আরো কিছু আছে। এখন দেখেন যে আপনি যদি কোনো ডাটাবেস ক্রিয়েট করেন, সেই ডাটাবেসের লিস্টগুলো আসবে এখানে। দেখেন এর আগে আমি ডাটাবেস একটা ক্রিয়েট করছি, ডিবি রাস্ট, সেটা দেখাইছে। তারপরে ই কমার্স বলে একটা ডাটাবেস আছে, সেটাও দেখাইছে। আর বাকি যেগুলো আছে এগুলো একদম ডিফল্ট। আপনি যদি কোনো ডাটাবেস নাও বানান তাহলে এখানে দেখেন যে নিউ, এটা আপনার থাকবে, এটা থাকবে, জাস্ট এই দুইটা থাকবে না, বাকি সবগুলোই থাকবে। হ্যাঁ, এগুলো আছে আপনার শীটে ডাটাবেসের ডিফল্ট, এগুলো আপনার কোনো ইউজ করা লাগবে না। আপনি যদি ডাটাবেস ইউজ করেন তাহলে ফার্স্ট আপনার ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ওই ডাটাবেসের ভিতরে আপনি টেবিল বানিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এর আগে বলেন যে আপনারা অ্যাক্সেসটা শিখছিলেন কিনা, মাইক্রোসফট অ্যাক্সেস। মাইক্রোসফট অ্যাক্সেস পারেন, অফিস প্রোগ্রাম শিখে নেই, ওর ভিতরে অ্যাক্সেসটা তো ছিল, দেখতে হবে, তুই দেখতে হবে। অ্যাক্সেস যারা ইউজ করছেন তারা অবশ্যই জানেন যে অ্যাক্সেসের কাজ করতে হলে ফার্স্ট একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করলে তার ভিতরে আপনি দেখা যাচ্ছে যে টেবিল বানাইছেন, কোয়ারি বানাইছেন, তারপরে আরেকটা কি ছিল, রিপোর্ট ছিল, এগুলো বানিয়ে কাজ করছেন। এখানে দেখেন যে আপনার কাজ করতে হলে মানে টেবিল যদি বানাইতে চান তাহলে আপনার ফার্স্ট একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ওই ডাটাবেসের মধ্যেই আপনি টেবিল বানাবেন, টেবিলে ডাটা ইনসার্ট করবেন, এডিট করবেন, সিলেক্ট করবেন, সেটা পরের ব্যাপার। এখন দেখেন যে এটা জাস্ট আমাদের ইউজার ইন্টারফেসে আছে, এইটা আমরা যেহেতু কোডিং লিখে কাজ করব, কোডিং লিখে যদি কাজ করতে চাই আমরা কোডিং লিখবো, কি কোডিং, এসকিউএল ল্যাঙ্গুয়েজের কোডিংগুলো লিখবো। জাস্ট এখানে ক্লিক করবেন, দেখেন উপরে এসকিউএল, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, দেখেন যে কোড লেখার একটা অপশন আসছে। তো আপনি যদি ডাটাবেস ক্রিয়েট করতে চান তাহলে এইভাবে লিখবেন, ক্রিয়েট ডাটাবেস, ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেসের একটা নেম দিতে হবে। এখন আপনার যে নেমটা দরকার দিতে পারেন, আমি দিলাম ডিবি। এখানে দেখেন যে আমি জাস্ট ডিবি দিছি বলে মনে করেন না যে আপনাদের এই ডিবিটা দিতেই হবে, ডাটাবেসের নেমটা কিন্তু আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। আমি জাস্ট একটা নেম দিলাম ডিবি মানে ডাটাবেস, তারপরে -1। জাস্ট দেখেন যে এতটুকু লেখার পরে নিচে এই পাশে দেখেন গো আছে, গো আছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করব, এই সাইডে দেখেন আমার ডাটাবেসটা কিন্তু অবশ্যই ক্রিয়েট হয়েছে। ডাটাবেসটা কোথায় আছে, আমি যেহেতু ফার্স্ট ডিবি দিছি এই জন্য দেখেন যে এখানে ডিবির আন্ডারে আছে, ডিবি ব্যাচ 01, ডাটাবেস ক্রিয়েট শেষ। এখন আপনারা যদি মনে করেন যে আমি কোডিং লিখে না লিখেই কাজ করব, তাহলে আমি হোমে ক্লিক করে একদম দেখেন ফার্স্ট অবস্থায় আসছি। তো দেখেন আপনার যে ডাটাবেসটা দরকার, আপনি এখানে ডাটাবেসের একটা নেম দিবেন,
একদম ফার্স্ট অবস্থায় আমি কিন্তু আগে কোডিং লিখে কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় দেখাইছি। এখন আপনি কোডিং না লিখে কিভাবে ক্লিকের মাধ্যমে করবেন। জাস্ট দেখেন যে এটা আপনার হোম পেজ, মানে আপনি ওপেন করার পরে এরকম আসবে। এখন আপনি যদি ডাটাবেস ক্রিয়েট করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন ডাটাবেস, ঠিক আছে। এখানে ক্লিক করলে দেখেন যে আপনার যে ডাটাবেস আগে ক্রিয়েট করা হয়েছে সেগুলোর নেম আছে, প্লাস এই উপরে দেখেন যে ক্রিয়েট ডাটাবেস, এর নিচে আপনার যে ডাটাবেসের নেমটা আছে, মানে আপনি যে নেমে ক্রিয়েট করতে চাচ্ছেন জাস্ট সেই নেমটা দিবেন। আমি জাস্ট একটা ডাটাবেসের নেম দিলাম, দেওয়ার পরে দেখেন যে এখানে আপনার কোনো কাজ নাই, আপনি কোনো কিছুই এখানে করবেন না, জাস্ট দিবেন ক্রিয়েট। এখন আপনি জাস্ট ক্রিয়েট দেন, দেখেন যে আমি একটা দিছি, এই দেখেন আমার ডাটাবেস কিন্তু ক্রিয়েট, ঠিক আছে। আচ্ছা আমি এটা আপাতত ওপেন করি। এখন দেখেন আমি কিন্তু আমার এই যে ডাটাবেসটা ক্রিয়েট করছি ওই ডাটাবেসের ভিতরে আছি। এখন যদি আমার টেবিল ক্রিয়েট করার দরকার হয় তাহলে আমি এই ডাটাবেসের ভিতর টেবিলটা ক্রিয়েট করতে পারবো। এখন দেখেন যে আমার এই জায়গা ডাটাবেস সিলেক্টেড আছে, আমি যে ডাটাবেসের মধ্যে টেবিল বানাবো এখন তো সেই ডাটাবেসটা সিলেক্টেড আছে না, আছে তো। এখন আমি জাস্ট এখানে একটা এসকিউএল নেব যে আমি একটা টেবিল বানাবো। এখন দেখেন আমি যদি টেবিল বানাইতে চাই তাহলে আমার কোডিং লিখতে হবে ক্রিয়েট TABLE, টেবিলে একটা নেম দিতে হবে। দেখেন আমার টেবিলের যে ফিল্ড নেমগুলো থাকবে ওইগুলো আমি কি দেবো, দেখেন আগে এর আগে আমরা টেবিল বানাইছিলাম না, এরকম টেবিল বানাইছিলাম তো। এখানে যদি আমরা মনে করেন যে সিরিয়াল দেব, প্রথমে আইডি দেব, এখানে নেম, ঠিক আছে। এখানে ধরেন যে আমি নেমগুলো এখানে সিরিয়াল নাম্বার 1 2 3 4 এরকম আসবে, এখানে এক ধরনের এক একজনের নেম আসবে, এরকম আসবে। এরকম টেবিল যদি আমরা বানাইতে চাই দেখেন যে আমরা টেবিলের একটা নেম দিচ্ছি ক্রিয়েট টেবিল ফার্স্ট। এখন আমার যে ফিল্ড নেম আছে আইডি থাকবে আর থাকবে নেম। এখন এখানে আমার জাস্ট ওই ফিল্ড নেমগুলো ডিক্লেয়ার করে দিতে হবে। এখন দেখেন যে আমি এখানে আইডি লিখলাম, কারণ আমার যে ফিল্ড নেম ওই জায়গার লেখাটা থাকবে আইডি। আমি এখানে আইডি লেখার পরে আমি ওই এই আইডির আন্ডারে আমি রাখবো কি 1 2 3 4 এগুলো রাখবো তো। এগুলো অবশ্যই ইন্টিজার টাইপ, 1 2 3 4 এগুলো আছে ইন্টিজার টাইপ। আর আমরা যে স্ট্রিংগুলো লিখছিলাম এর আগে স্ট্রিংগুলো হবে ভার ক্যারেক্টার, ঠিক আছে। এখন জাস্ট দেখেন যে আমি আইডি রাখবো, জাস্ট দিলাম ইন্ট, ইন্টিজার টাইপ ওই জন্য দিলাম জাস্ট ইন্ট। এখানে আর একটা বিষয় আছে যে 1 2 3 4 এগুলোকে আপনি ইনপুট করবেন না অটোমেটিক আসবে। সিরিয়াল নাম্বারগুলো আমরা কাজ করে দেখি যে অটোমেটিকে আসে। এখন আপনি যদি ওইরকম সিরিয়াল নাম্বারগুলো অটোমেটিক আনতে চান তাহলে আপনাকে এখানে লিখতে হবে অটো একটা আন্ডারস্কোর দিবেন ইনক্রিমেন্ট, অটো ইনক্রিমেন্ট। আর একটা লিখতে পারেন যে প্রাইমারি কি, প্রাইমারি কি আমি ওটা পরের ক্লাসে দেখাবো। দেখেন আমার আইডিটা ডিক্লেয়ার করা শেষ, তারপর একটা আছে নেম, আমি এখানে লিখলাম নেম। নেমের মধ্যে আমি অবশ্যই সবার নামগুলো রাখবো, সেগুলো টাইপ অবশ্যই হবে ভার ক্যারেক্টার, ওই জন্য VARCHAS ভার ক্যারেক্টার জাস্ট VARCHAR এতটুকু দিলেই আনাপ। এখন দেখেন যে আমি যে ভার ক্যারেক্টার নিচ্ছি, নেমটা নিচ্ছি, নেমটা আমি সর্বোচ্চ কত ক্যারেক্টার লিখতে পারবো সাইজটা দিয়ে দিতে হবে। এখন আপনি যদি এখানে 50 দেন তাহলে দেখা যাচ্ছে যে নেমটা লিখতেছে ওই নেমের ক্যারেক্টার মানে 50টা ক্যারেক্টারের বেশি হইতে পারবে না। এখন আমি জাস্ট এখানে দিলাম 100, তার মানে টোটাল আমার যে নেমটা হবে অবশ্যই 100 ক্যারেক্টারের ভিতরে হবে, 100 ক্যারেক্টার বাইরে হইলে ও SMS দেবে, সেভ তো নিবে না, ও আরও মেসেজ দেবে, ঠিক আছে। এখন দেখেন যে আমার টেবিল কিন্তু ডিক্লেয়ার করা শেষ, আমার আইডি আছে, নেম আছে। এখন আমি জাস্ট দিব এখানে দেখেন গো আছে, আমি জাস্ট দিলাম গো। এখন দেখেন যে এটা আমার ডাটাবেস,
ডাটাবেসের আন্ডারে একটা টেবিল ক্রিয়েট আছে ফার্স্ট, আমি যে নেমটা দিছিলাম। এখন এটা যদি আমি ক্লিক করি স্ট্রাকচার দেখতে চাই, দেখেন স্ট্রাকচারটাও দেখাই দিচ্ছে যে নেম আইডি ফিল্ড নেম, আমি ফার্স্ট দিছি আইডি, তারপরে টাইপ দিছি ইন্টেজার। ইন্টেজার সর্বোচ্চ 11টা ক্যারেক্টার নেবে, 11টা ক্যারেক্টারের ভিতর, কিন্তু 11টা ক্যারেক্টার বেশি নেবে না। আর এই জায়গা দিচ্ছে এক্সট্রা অটো ইনক্রিমেন্ট, তার মানে কি এটা অটোমেটিক 1 2 3 4 এরকম চলে আসবে। আমরা কিন্তু 1 2 3 4 ইনসার্ট করবো না, আমরা শুধু নেমগুলো দেবো আর সিরিয়াল নাম্বারগুলো অটোমেটিক চলে আসবে। তারপর দেখেন নেমের টাইপটা দিতে ভার ক্যারেক্টার, কারণ যেহেতু টেক্সটটা অবশ্যই ভার ক্যারেক্টার হবে। আর মাঝখানে দেওয়া আছে সাইজটা 100, তার মানে কি যে নেমটা লিখবে ওই নেমটা অবশ্যই 100 ক্যারেক্টারের বেশি হবে না, 100 ক্যারেক্টারের ভিতরেই হইতে হবে। 100 ক্যারেক্টার বাইরে গেলে ও সেভ তো করবেই না, আরও মেসেজ দেবে, ঠিক আছে। তারপর দেখেন তো এই জায়গায় ডিফল্ট আছে নান। ডিফল্ট নান মানে কি, যে আমি যদি কোনো কিছু ইনসার্ট না করি তাহলে ওইটা ফাঁকা থাকবে, ঠিক আছে। আমরা যদি কোনো কিছু না লিখেই গো দিই তাহলে কিন্তু ওটা ফাঁকা থাকবে, কিন্তু অটোমেটিক সিরিয়াল নাম্বার নিয়ে নেবে, ঠিক আছে। তারপরে এই জায়গায় এক্সট্রা কোনো কিছু নেই, প্রাইমারি কি আমরা করে নিই, প্রাইমারি কি করছিলাম জাস্ট এইটা। প্রাইমারি কি ফরেন কি এগুলো আমি সামনের ক্লাসে দেখাবো, ডাটাবেস নিয়ে যখন ফুল ক্লাস হবে। যে আপনি 11 এর রেজিস্টার 11 ক্যারেক্টারই হবে নাকি আপনি আরো বাড়াই দিতে পারবেন? কোনটা যে ইন্টিজার? ইন্টেজার? হ্যাঁ। এটা আমাদের হাতে নেই, আমরা সর্বোচ্চ 11টা ক্যারেক্টার, আমরা শুধু ইন্টেজার টাইপ ধরে 11টা ক্যারেক্টারও নিয়ে নেবে। আপনারা ইচ্ছা করলে এটা বাড়াইতে পারবেন না, আবার কমাইতেও পারবেন না, ঠিক আছে। ভার ক্যারেক্টার যেটা আছে এটা আপনার ইচ্ছা মতো, আপনি 1 2 3 4 যা খুশি দিতে পারেন, কিন্তু ইন্টেজার যেটা আছে এটা চেঞ্জ করতে পারবেন না। এখন দেখেন যে আমি যদি ডাটা ইনসার্ট করতে চাই কোডিং করে করতে পারি, প্লাস ক্লিক করেও করতে পারি। আপাতত কোডিং আমি বাদই দিলাম। দেখেন এই জায়গা সরি ইম্পোর্ট তো হবে না, ইনসার্টে ক্লিক করলাম। এখন দেখেন এখানে আমার যে আইডি আছে আইডির মধ্যে সিরিয়াল নাম্বার তো আমরা অটো ইনক্রিমেন্ট লিখে আসছি, তো আমাদের ওইগুলো দেওয়া লাগবে না, অটোমেটিকও নেবে। আমরা জাস্ট এখানে নেমগুলো লিখবো। এটা দেখেন যে এখানে জাস্ট দুটো অপশন আছে, আপনি একবারে দুইটা করে ডাটা ইনপুট দিতে পারবেন। আমি একটাতে লিখলাম পার্থ আর একটাতে রাসেল, ঠিক আছে। লিখে আমি জাস্ট এখানেও গো দিলে কাজ করবে, এখানে দিলেও কাজ করবে। আমি যেহেতু দুইটাই একসাথে ইনসার্ট করতে যাচ্ছি ওই জন্য আমি এখানে দিলাম গো। এখন দেখেন যে ও একটা মেসেজ দিয়েছে 2 rows ইনসার্টেড, তার মানে আমার ডাটাটা ইনসার্ট হয়ে গেছে। এখন যদি আমি দেখতে চাই জাস্ট আমার যে টেবিল আছে টেবিলের উপর আমি জাস্ট একটা ক্লিক করব। এখন দেখেন তো দেখতে পারতেছেন কিনা, আইডি 1 2 তারপরে নেম পার্থ রাসেল। এখন দেখেন যে আমি তো শুধু নেমটা ইনসার্ট করছিলাম, আমি কি আইডিটা ইনসার্ট করছি? আমরা শুধু অটো ইনক্রিমেন্ট দিয়ে আসছি, ওই জন্য ওইটা অটোমেটিক নেবে। আপনি 500টা ডাটা ইনসার্ট করেন, 500 জনের নেম দেন, অটোমেটিক 500ই হবে, ঠিক আছে। এখন আরেকটা দেখেন যে আমরা যদি আবার ইনসার্টে যাই, কোনো কিছু যদি না লিখে গো দিই, তারপর দেখেন যে ইনসার্ট করছে। আসলে দেখি কি ইনসার্ট করছে, দেখেন একটা রো ইনসার্ট আছে কিন্তু নাল দেখাচ্ছে। কে রে ভাই? হ্যালো আসসালামু আলাইকুম।